হ্যাঁ হ্যাঁ ভাই, দোয়া করে দিন ভাই। আমিও মনে করছিলাম এটা পাথর। এক পাশে মেঘালয়ের সবুজ পাহাড়, সেখান থেকে নেমে আসা পাহাড়ি ঝর্ণা, আর অন্য পাশে বয়ে আসা পাথরে নদী এই জায়গাটির সৌন্দর্য বহু গুণ বাড়িয়ে দিয়েছে। গাইস, আমরা হচ্ছে আমাদের গাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার হাইটে হাইটে গেছিলাম একটা বাজারে। তো ওইখানে যাওয়ার পরে এখন আমরা রিক্সা নিছি আমাদের গাড়ি খোঁজার জন্য। দেখেন কি পরিমাণ গাড়ি, এখনো জাম পুরোপুরি ছাড়ে নাই, এখনো আমরা ব্রাহ্মণবাড়িয়াও ক্রস করতে পারি নাই, এত পরিমাণ জাম। এখন বাজে হচ্ছে সকাল 6টা। রাতের 3টা থেকে সকাল 10টা পর্যন্ত জ্যামে আটকে থাকি এবং অবশেষে আমরা বিকাল 4টায় সিলেটে প্রবেশ করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমরা আমাদের এলাকার সকল ভাই ব্রাদার নিয়ে শৌখিন এক্সপ্রেসে করে সিলেটের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের যাত্রাটা শুভ হওয়ার জন্য সবাই দোয়া করলাম এবং দোয়ার শেষে আমাদেরকে মিষ্টি মুখ করানো হলো। আমাদের গাড়িটা 11টার সময় ভালুকা উপজেলার সামনে থেকে ছাড়া হয়। আমরা জানতাম না ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের জন্য এত বড় একটা বিপদ লুকিয়ে আছে। বাস জার্নিতে বাসের মধ্যে আমার ঘুমানোর অভ্যেস নেই, তারপরেও কিভাবে জানি ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি রাতের বাজে 1টা, আমাদের বাস যাত্রা বিরতি নেই। যাত্রা বিরতিতে আমরা কি কি মজা করেছি না দেখে এখন আমরা আছি নাহার ফার্মাস ফিলিং স্টেশন লিমিটেড। এটা একটা পেট্রোল পাম্প। এই হচ্ছে আমাদের গাড়ি, এইখানে সবাই ব্রেক নিয়েছে, যাত্রা বিরতি। আচ্ছা রেদওয়ান, এই তেলের পাম্প মানে পেট্রোল পাম্পটা কেমন লাগছে? খুবই বাজে রাস্তা। আমার শ্বশুর মশাইয়ের পেট্রোল পাম্প ভালো তো লাগবে। আচ্ছা, এই বান্দাটা একটু আগে একবার স্টপ করছে। এই বান্দাটা, হ্যাঁ গাইস, মজা দেখায় আপনাদের। মাত্র 2 মিনিট হয়েছে না, আবার মুখ বারকার হয়েছে। এটা রইছে এটার যে ডায়াবেটিস, মানে ডায়াবেটিস কত প্রকার ও কি কি তার এনতে দেখবেন। এর পরিবার তো ভাই কিছু কইবেন আপনি? ভাই কিছু সাহায্য আবেদন করতেছি। ভাই কিছু কইন। আমি কই খারা খারা। কিছু সাহায্য বলার নেই আমার, এই ভাই হয়েছে এটা আমি জানি। আপনার কি ডায়াবেটিস? এই ভাইটির জন্য কিছু সাহায্য আবেদন করুন। এই ভাইটি অনেক ডায়াবেটিস। বলেন, সিলেট যাচ্ছি, সিলেট গিয়ে সবার আগে ডায়াবেটিক্সের ডাক্তার দেখাবো। কারণ গাড়ি তার পরিবর্তে- ছাড়ার আগে 15 বার গাড়ি ছাড়ার থামার পরে আবার 15 বার। আচ্ছা, এটা লয়ে 3 বার মুতলা না? 30 বার 30 বার গুনছি বেটা। আমাদের ব্রেক টাইম শেষ হওয়ার কিছুক্ষণ পর আমরা খেয়াল করলাম আমরা ভৈরব পৌরসভায় প্রবেশ করেছি। ভৈরব পৌরসভায় প্রবেশ করার পর থেকে শুরু হয় একটার পর একটা বিপদ। প্রথমে আমরা বুঝতে পারি না একটু পরে আমাদের সাথে কি ঘটতে চলেছে। আমরা যখন ভৈরব ব্রিজে প্রবেশ করি তখন বাজে রাত 2টা। তখন থেকে শুরু হয় জাম। মেঘনা নদীর এই ব্রিজটি পার হইতে আমাদের সময় লাগছে 1 থেকে 1.5 ঘন্টা। প্রথমে আমরা এনজয় করতেছিলাম হালকা বৃষ্টির মধ্যে নদীর অপরূপ সৌন্দর্য। ব্রিজের মধ্যে অনেকক্ষণ জ্যামে আটকে থাকার কিছুক্ষণ পর ধীরে ধীরে প্রবেশ করলাম জেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়াতে। ব্রাহ্মণবাড়িয়াতে প্রবেশ করার পরে হঠাৎ শুনি আজানের শব্দ। তারপর ঘড়ি খুলে দেখি রাতের বাজে 4টা। যেখানে আমাদের সিলেট প্রবেশ করার কথা ছিল রাত 3টার সময়, এখন বাজে সকাল 4টা। এখনো আমরা ব্রাহ্মণবাড়িয়াতে আটকে আছি। সারা রাত জার্নি করার পরে অনেক ক্লান্ত থাকার কারণে আমরা সবাই ঘুমাচ্ছিলাম। ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে গেছে। প্রথমে বিষয়টা চিন্তা না করলেও কিছুক্ষণ পর আমাদের সাথে এমন একটা কিছু ঘটবে যার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। বাহিরে বৃষ্টি থাকায় প্রথম আমরা বিষয়টি বুঝতেছিলাম না। যখন আমরা বাস থেকে নামি তখন আমরা এই বিষয়টি দেখে অনেকটাই আতঙ্কিত হয়েছিলাম। এইটা একটা ইতিহাস বলতে পারেন। প্রায় 10 থেকে 15 কিলোমিটার লম্বা একটা জাম ছিল। গাইস, আমরা হচ্ছে কালকে রাত্রে বাসা থেকে মানে রওনা হয়েছি 11টার দিকে সিলেটের উদ্দেশ্যে। তো এখন আমরা এখনো ব্রাহ্মণবাড়িয়াও ক্রস করতে পারি নাই। দেখেন কত বড় জাম। তো এইদিকে দেখেন কত লম্বা, এইদিকেও ঠিক এমনই লম্বা। এখনো আমরা ব্রাহ্মণবাড়িয়াও ক্রস করতে পারি নাই, এত পরিমাণ জাম। এখন বাজে হচ্ছে সকাল 6টা। তো গাড়ির মধ্যে আমরা ভালো করে 1 ঘন্টাও ঘুমাইতে পারি না, সারা রাত জাগ না। এখন বাজে সকাল 6টা আর হচ্ছে এখন এত পরিমাণ জাম। একটা গাড়িও যদি নাড়াচাড়া করতো, প্রত্যেকটা গাড়ির ড্রাইভার দেখেন ঘুমাইতেছে গাড়ি বন্ধ কইরা।
সারা রাত জার্নি করার ক্লান্তি, ক্ষুধা সবকিছু মিলে আমাদের অবস্থা খুবই বাজে ছিল। তারপর আমরা কয়েকজন হাঁটতে হাঁটতে বের হইলাম এই জামের আসল রহস্য জানার জন্য। হাঁটতে হাঁটতে প্রায় 4 থেকে 5 কিলোমিটার সামনে আসি এবং একটা গোল চত্বর পাই, যেখানে আসার পরে এই জামের আসল রহস্য খুঁজে পাই। এই জ্যামের আসল রহস্য হচ্ছে রাস্তার মাঝখানে ছোট একটা গর্ত ছিল, সেই গর্তের মধ্যে একটি মালবাহী ট্রাক আটকে গেছিল। রাস্তার মাঝখানে মালবাহী ট্রাক আটকে থাকায় আমরা সারা রাত বুঝতেও পারি নাই কেন এত লম্বা জাম ছিল। এইখানে আসার পরে আসলে বিষয়টা বুঝতে পারলাম, মালবাহী ট্রাকটি রাস্তার মাঝখানে ছোট একটা গর্তের মধ্যে পড়ে গেছিল, সেই গর্ত থেকে উঠার মতো শক্তি ছিল না। ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশরা এসে ক্রেন নিয়ে এই ট্রাকটিকে সরায়। একটি ট্রাকের জন্য সারা রাত আমাদের জ্যামের মধ্যে বসে থাকতে হয়েছে। অনেক ক্লান্ত থাকায় আমরা এই দোকানটিতে চা নাস্তা করি এবং আস্তে আস্তে রাস্তার জামটিও ছুটতেছিল। আসলে কার বিপদ কখন আসে কেউ বলতে পারে না। একজন ট্রাক ড্রাইভারের জন্য আমাদের কত কষ্ট করতে হয়েছে। অনেকক্ষণ যাবত আমরা আমাদের বাসটির জন্য অপেক্ষা করতেছিলাম। অনেকক্ষণ অপেক্ষা করার পরও আমাদের বাসটি পাচ্ছিলাম না। তারপর আমরা একটা অটো রিক্সা নেই আমাদের বাস খোঁজার জন্য। গাইস আমরা হচ্ছে আমাদের গাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার হাইটে হাইটে গেছিলাম একটা বাজারে। তো ওইখানে যাওয়ার পরে এখন আমরা রিক্সা নিছি আমাদের গাড়ি খোঁজার জন্য। দেখেন কি পরিমাণ গাড়ি, এখনো জাম পুরোপুরি ছাড়ে নাই। তো বাজারের দিকে একটু একটু ছুটতেছে, তো এখন আমরা আমাদের গাড়ি খুঁজতেছি। তো এই যে একটা শৌখিন দেও তো, এটা নাকি না, এটা না। ফাইনালি গাইস এখন আমরা আমাদের বাসের সামনে চলে আসলাম। তো এখন রেস্ট করব, ফোনের চার্জ নাই, পরে দেখা হচ্ছে। অবশেষে আমরা জাম থেকে বের হই এবং সিলেটের উদ্দেশ্যে রওনা দেই। আমার ফোনে চার্জ না থাকায় বাসের ব্যাটারি থেকে আমার ফোনটা চার্জে দেই, দেন আপনাদের জন্য আবারও ভিডিও করতেছি। আমরা অনেক ক্লান্ত থাকায় বাসের মধ্যে কিছুই ভাল লাগতেছিল না। যারা যারা ট্রাভেল করেন সবার জন্য কিছু কথা বলি, আপনারা সবসময় ট্রাভেল করার আগে কিছু খাবার দাবার কিনে রাখবেন। কখন কোন বিপদে পড়ে যান কেউ বলতে পারবে না। আমরা এমন এক ঝামেলায় পড়েছিলাম, 4 থেকে 5 কিলোমিটারের মধ্যে কোনো দোকানও ছিল না। ভাগ্যিস আমি বাসা থেকে কিছু রুটি কিনে আনছিলাম, যেগুলা খাওয়াতে আমার কিছুটা হলেও ক্ষুধা কমছে। অবশেষে আমরা হবিগঞ্জে প্রবেশ করি। হবিগঞ্জে প্রবেশ করে আমরা দুপুরের ব্রেকটা এই পানসি হোটেলে নেই। যেই হোটেল সম্পর্কে এই ভিডিওতে আমি তেমন কিছু বলবো না, পরবর্তীতে নতুন ভিডিও আসছে এই হোটেল সম্পর্কে। অবশেষে বিকাল 4টায় আমরা সিলেটে প্রবেশ করি। আমাদের চেহারার অবস্থা দেখে বুঝতেই পারছেন আমরা কি পরিমাণ ক্লান্ত ছিলাম। প্রায় 17 থেকে 18 ঘন্টা জামে ছিলাম। গাইস এখন আমরা প্রায় 17 ঘন্টা জার্নি করার পরে আসি, আইসা একটা হোটেল নেওয়ার পরে এখানে গোসল টোসল করে এখন আমরা রেডি হয়ে বের হচ্ছি সাদা পাথর যাওয়ার উদ্দেশ্যে। তো এখন এখানে আছে রাতুল, শৈশব ভাই, রেদওয়ান, সিফাত ভাই, সবাই রেডি হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের আজকের হোটেল। তো এইখানে আজকে আমরা থাকবো। আর এখন আমরা যাবো হচ্ছে সাদা পাথরের উদ্দেশ্যে, নিচে সবাই অপেক্ষা করছে। তো এখন আর বেশি কিছু বলবো না, এখন নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো, যেহেতু 18 ঘন্টা যাবত কোনো কিছু খাওয়া দাওয়া হয় নাই। তো এখন আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। কিছুক্ষণ রেস্ট করার পরে আমরা বেরিয়ে পড়লাম সাদা পাথর যাওয়ার উদ্দেশ্যে। এখন আবারও আপনাদেরকে কিছু কথা বলি। যারা সিলেট মাজারের সামনে থেকে সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিবেন, আপনারা চাইলে একটা করে লেগুনা ভাড়া করে নিতে পারেন। যেমন আমরা একসাথে 12 জন ছিলাম, 12 জন মিলে একটা লেগুনা ভাড়া করি, আমাদেরকে নিয়ে যাবে এবং আমরা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থাকবো এবং আমাদেরকে নিয়ে আসবে। এরকম একটা ডিল করে আমরা এই গাড়িটা ভাড়া করি। সিলেট মাজার থেকে প্রায় 45 থেকে 50 কিলোমিটার দূরত্ব সাদা পাথরের। এখন আমরা নৌকার মধ্যে আছি 6 জন। তো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কত সুন্দর দৃশ্য। আসলে জীবনে প্রথমবার এত সুন্দর একটা দৃশ্য উপভোগ করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার কাছে অনেক ভালো লাগছে বিষয়টা। আসলে সামনে অপরূপ সৌন্দর্য। আমি আমার লাইফে এক্সপিরিয়েন্স করতে ভালোবাসি। ঠিক তেমনি 17 ঘন্টা জার্নি করার পরে সিলেট সাদা পাথরে আসার পরে আমাদের ভিতরে কোনো ক্লান্তিই ছিল না। এইখানে আসলে আপনার মনে কোনো ধরনের দুঃখ, কষ্ট, ক্লান্তি কিছুই থাকবে না। আমিও বিজি।
যেহেতু গাইস জহরে কুম্বালা বানে গাইস আমার মোবাইল ফানির তলে ঢুকে গা ওয়াও গাইস একবার সামনের ভিউটা দেখেন গাইস বাসায় লই যাইতাছে গা। একবার সামনের ভিউটা দেখেন গাইস জাস্ট ওয়াও যদি আপনি কিছুক্ষণ এই যে এমনি মানে হালকা পানির মধ্যে যান দেখবেন বাসায় নিয়ে যাবে এই যে একটা বান্দা গাইস দেখেন আধা ঘন্টা যাবত এই জায়গায় ডুব পারতাছে নাকদা পানি ভরতাছে এই যে এখনো ডুব পারতাছে কারণ আমি তার দেখা দিই তার এলাকা পাইলাম মানে তার গুলো তো সে অনেক সুন্দর একটা জায়গা পাইছে তো জাস্ট মানে বলার বাইরে এত সুন্দর একটা ভিউ সেই আচ্ছা একটা ডুব দেই গাইস কেন নিচে পাথর আছে এদিকে এদিকে কম সাইড উল্লা বা গাইস পানি তো আবার ডুবাই লাগছে মোবাইল বা ডুবাইলে খারাপ দেখবো গাইস দেখেন গাইস ভিউটা এমন একটা জায়গার মধ্যে দেখেন এইখানে পাথর তো এইখান থেকে আমার বাসায় নিয়ে যাইতেছে তো আরেকটা ডুব দেই এই চারটা কথা পাইছি এই সুন্দর এটা বেশি মানে গাইস দেখেন এটা ভালো লাগে না, কয়েকটা ডুব দিয়ে আমার অবস্থা খুব খারাপ এটা ভালো লাগে না। এখন আমরা পাথর চুরি করবো দেখি নিচে গাইস অনেক পাথর আছে দেখেন কিন্তু বার করা একটু কষ্ট হয়ে যায় যেহেতু আমার ফোনটা ওয়াটারপ্রুফ না অনেকগুলা খুঁজছি পাথর বাট পাইতাছি না ও ভাই জাস্ট অসাধারণ ভাই বলার কিছু নাই এই জায়গায় যদি মানে গরমের দিন আসতে পারতাম ভাই এখন তো তেমন একটা গরম না এখন যেই গরম এটা তো গরম না কিছুদিন আগে যেমন ঠাড়া পড়া গরম ছিল ওই সময় যদি আসতে পারতাম গাইস ভাই এইখানে যদি আর আধা ঘন্টা থাকি আমার সর্দি লাগবে 100%। আঙ্কেল এনে কি কি মাছ বাজে বড় মাছ বাজে প্রতিদিন কিরম মাছ ধরতে পারবেন আঙ্কেল লাভ হয় নাকি লস কষ্টের ফল আয়ে গেছে আয়ে মানে কষ্ট করছেন যে ইয়াটা পাচ্ছেন যে এটা মানে এটা একটা মাছ যায় মানে ভাল লাগে না আগে লস কিছু বলো বলার কিছু নেই, এখানে এসে আমি খুবই আনন্দ পাই। এখানে এসে সে মুততে মুততে শেষ, কারণ তার ডায়াবেটিস। রেদওয়ান কয়বার মুচ্ছস একটা মরছে না আমার কাছে। কয়বার মুচ্ছস একবারও না তাই কয়বার মুচ্ছ ভাই আমি আইসি তুই একবারও মুছছি না। তাই কয়বার 16 বার আমি গুনছি, 16 বার মাত্র 20 বার। গাইস আপনাদেরকে আরেকটা ভিউ দেখাই এখন হচ্ছে একদম সন্ধ্যার টাইম তো দেখছেন পাহাড়ের পিছনে হচ্ছে সূর্য তো অনেক সুন্দর খালি চোখে অনেক সুন্দর দেখা যাচ্ছে হয়তো ক্যামেরাতে তেমন আসছে না আরেকটা ওয়েদার দেখাই গাইস দেখেন পাথরগুলা কেমন মানে বড় ছোট সব পাথরগুলা জাস্ট ওয়াও ভাই কিছু বলবেন না না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ভাই দোয়া করে দিন ভাই আমিও মনে করছিলাম এটা পাথর আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেছে আর বেশি বড় বানাইতে চাইতাছি না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।